স্বাগতম সবাইকে। আজকে আমরা সেট ফাংশনের একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব খুব সহজে কিভাবে সেট শেখানো। আজকে এই ক্লাসটা করার পরে ক্লাস যাদের যে সেটে যত প্রবলেম আছে আর কোনো প্রবলেম থাকবে না। সো প্রথমে আগে আমাকে বুঝতে হবে সেট জিনিসটা কি। দেখেন, সেট জিনিস হচ্ছে কতগুলো জিনিসকে সমষ্টিগতভাবে সাজানো। ধরেন এখানে একটা কলম আছে, আমার কাছে একটা কলম আছে, আমার কাছে একটা বই আছে, আর ধরেন আমার কাছে একটা ছাতা আছে। এই তিনটে জিনিসকে যখন আমি একভাবে সাজিয়ে রাখবো সেটাকে একটা সেট বলতে পারি। ধরেন আমার কাছে তিনজন ব্যক্তি আছে, একজন ব্যক্তির নাম হচ্ছে এ, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে বি, আরেকজন ব্যক্তি হচ্ছে সি। এখন এই ব্যক্তিগুলোকে যখন আমি সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় ব্র্যাকেট যেটাকে আমরা বলছি এর মাধ্যমে যখন আটকায় দেব তখন সেটা একটা সেট হয়ে যাবে। এখন কথা আছে সেটের ক্ষেত্রে যে ভাইয়া যদি এমন হয় যে ধরেন আমার কাছে একজন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তি আছে, আরেকজন ব্যক্তি আছে বি, আরেকটা সি। অনেক সময় হয় না, ধরেন আপনার কাছে বই আছে দুইটা, দুটোটাই বাংলা বই, আর ধরেন বা দুটোটাই ইংলিশ বই, মানে একই জিনিস যদি দুইবার বা তিনবার থাকে সেক্ষেত্রে কি হবে? তাহলে কি এটার সেট এরকম হবে? উত্তর হচ্ছে না, এটার সেট এরকম হবে। মাথায় রাখতে হবে সেটের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে কোনো জিনিস রিপিট হয়। এখানে দেখেন এ এ বি সি, যেখানে এ একবার রিপিট হয়ে গেছে তার মানে এটা যতক্ষণ পর্যন্ত এ থাকবে ততক্ষণ পর্যন্ত সে থাকবে না। যখনই আপনি এটা সরাই দিবেন তখন কিন্তু সে সেট হয়ে যাবে। তো এইভাবে আমরা বলতে পারি তাহলে সেট ধারণা কি? সেট হচ্ছে ভাইয়া কোনো কিছুর সুবিন্যস্ত করুন। ওকে, কিন্তু মাথায় রাখতে হবে সব জিনিস সর্বোচ্চ একবার থাকতে হবে, একবারের বেশি থাকতে হবে না। তাহলে সেটের এখন প্রকার, সেট হয় দুই প্রকার। একটা হচ্ছে সেটের যেটা আমরা বলছি গঠন পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। দেখেন গঠন পদ্ধতি কি রকম? গঠন পদ্ধতি ধরেন এরকম দেওয়া থাকবে যে ধরেন x belongs to real number, তারপর x such that, তারপরে দেওয়া যাবে যে x ধরেন 2 এর থেকে বড় বা 3 এর থেকে ছোট, এরকম মানে যেখানে আপনি সংখ্যাটা সরাসরি ফাইন্ড আউট করতে পারতেছেন না যে আসল সংখ্যাটা কোনটা। সো এইরকম যখন থাকে সেটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলি। আর সেট তালিকা পদ্ধতি হচ্ছে সেগুলো যেখানে আপনার সংখ্যাগুলো দেওয়া থাকে। যেমন দেখেন যদি আমি বলি 2 3 4 5, এখানে দেখেন আপনি সংখ্যাগুলো দেখে বলতে পারতেছেন। সো এগুলোকে বলা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তাহলে আমরা সচরাচর যেগুলো করি সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকবে আমরা সেট তালিকা পদ্ধতিতে কনভার্ট করে নিতে হবে। এখন সেটা কিভাবে করতে হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে আমরা দেখে নিই সেটের মৌলিক ধারণা সম্পর্কে। সবচেয়ে সেট কাকে বলে? যখন কোনো একটা সেটে আপনি শেষ কোন জায়গায় সেটা আপনি বুঝতে পারতেছেন। ধরেন আমি যদি একটা সেট লিখি 2 3 4 5, এখন এই সেটটা এই জায়গায় শেষ, তার মানে আপনি বলতে পারতেছেন যে এই সেটটা শেষ হচ্ছে 5 এ আর শুরু হচ্ছে 2। কিন্তু যখন একটা সেট এমনই থাকবে, ধরেন এই সেটটা আমি যদি দিয়ে দিলাম যে ধরেন 2 3 4 5 এরপর ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তার মানে এই সেটটা কোন জায়গায় যে শেষ হবে সেটা আপনি জানেন না। যখনই কোন সেটের আপনি কোন জায়গায় শেষ হচ্ছে সেটা জানবেন তখন তাকে আমরা বলবো সসীম সেট, আর যখন কোন জায়গায় যে শেষ হবে সেটা জানবেন না তখন আমরা সেটাকে বলবো অসীম সেট। আই থিংক এখানে কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে ফাঁকা সেট কাকে বলে? দেখেন যখন কোনো সেটে কোনো উপাদান না থাকে তখন তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট আপনি চাইলে বর্তনীর মাধ্যমে দিতে পারেন অথবা টান দেওয়ার মাধ্যমে ফাঁকা সেট চিহ্ন দিয়েও দিতে পারেন। সো আপনি যেভাবে দেন ফাঁকা সেটের দুটো চিহ্নই হবে। এটা দ্বারা বোঝায় কিন্তু যদি ভুলে বর্তনীর ভিতরে ফাঁকা সেট চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ফাঁকা সেট প্রকাশ করবে না, সেটা সম্পূর্ণ রং। সো এটা দেওয়া যাবে না। মাথাটা হয় আপনি সেকেন্ড বন্ধনী দিয়ে খালি জায়গায় রাখবেন অথবা শুধু ফাঁকা একটা চিহ্ন দিয়ে দেবেন, এটা হচ্ছে ফাঁকা সেট। এখন মাথায় রাখবে প্রত্যেকটা সেটেরই একটা করে ফাঁকা সেট হচ্ছে একটা উপসেট। তার মানে আপনি যত সেটই লেখেন, ধরেন আমি এখানে একটা সেট লিখলাম যেটা হচ্ছে 2 3, তার মানে এটা দ্বারা বুঝতে হবে এই সেটের যখনই আমরা দেখব যে সেটের উপাদান কি কি আছে, এই সেটের ফাঁকা সেট অটোমেটিক একটা আছে, মানে যেটা বলছে ফাঁকা চিহ্ন অটোমেটিক আছে, মানে এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে না ফাঁকা সেট, এটা সবসময় সব সেটের ভিতরেই ফাঁকা সেট থাকে। এরপরে আমরা যদি দেখি আপনার হচ্ছে যে উপসেট কাকে বলে। দেখেন উপসেট জিনিসটা কি বুঝতে হবে। ধরেন কোন সেট আছে 2 3, এটা একটা সেট। এখানে এই যে সেটের ভিতরে 2 এবং 3 এগুলো হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা। এখন এই সেটের উপাদান সংখ্যা হলো দুইটা, দেখেন একটা দুইটা। তো আপনাকে যে কোনো সেটের উপসেট বের করার নিয়ম হচ্ছে 2 এর উপরে পাওয়ার কয়টা উপাদান আছে। এখন খেয়াল করুন এখানে যেহেতু দুইটা আছে তার মানে এখানে 2 দিলে তার মানে এই সেটের উপসেট হবে 4। তাহলে যদি ভাই এখানে উপাদান 3টা থাকতো তাহলে আমি এখানে আরেকটা যোগ করে দিলাম 4 আছে। এখন উপাদান কয়টা? 3টা, তার মানে 2 টু দি পাওয়ার কত হয় 3, তার মানে উপাদান হয়ে যাবে কত 8টি। তার মানে আমরা বুঝতেছি যে কোন সেটের উপসেটগুলো নির্ণয়ের সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার n, n এর জায়গায় আপনার কয়টা উপাদান আছে সেই কয়টা উপাদান বসালে যে কয়টা উপাদান आंसर আসবে সেই কয়টা আছে সেই সেটের উপসেট বা আপনার যে সংখ্যা। এখন কথা আছে দেখেন আমি যখন লিখতেছি 2 3
এইটাকে হচ্ছে উপসেট করে, তাহলে এটা উপসেট হলে দেখেন 2 নিচে একটা হবে, 3 নিচে একটা হবে, আবার হচ্ছে 2 3 নিচে একটা হবে, একটা আছে ফাঁকা সেট হবে। তাহলে দেখেন টোটাল উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এই সেটের উপসেট সংখ্যা কিন্তু 4টা। কিন্তু এখানে একটা কথা আছে যে দেখেন এই যে সেটটা বা এই যে উপাদানটা এটা কিন্তু সরাসরি যেই সেটটা সেইটার রিপিট, মানে সেই জিনিসটাই যখন কখনো কোনো জিনিস উপসেটের ভিতরে যদি কোনো কিছু রিপিট থাকে, এখন এই রিপিটটা যদি আপনি বাদ দিয়ে বাকি তিনটার কথা চিন্তা করেন, যেমন ধরেন 2 3 এবং ফাঁকা আছে, এই তিনগুলোকে বলা হয় প্রকৃত উপসেট। তার মানে প্রকৃত উপসেট হচ্ছে টোটাল যে উপসেট টু টু দি পাওয়ার n সেখান থেকে একটা উপাদান বাদ দিতে হবে, মানে যেই জিনিসটা রিপিট হচ্ছে যে নিজেই আছে সে যদি রিপিট হয় তখন আমাকে উপসেট থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত উপসেট। আমি মনে করি এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার। সো আমরা যে কোনো কিছু উপসেট প্রকৃত উপসেট এভাবে খুব সহজে বের করে ফেলতে পারি। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট। সার্বিক সেট জিনিসটা অনেক টিচাররা বলে যে সার্বিক সেট হচ্ছে আসলে u ইকুয়াল টু 1 2 3 মানে ডট ডট ডট, মানে স্বাভাবিক সংখ্যা বা n যেটাকে বলে, বাট এটা আসলে ভুল। সার্বিক সেট কখনোই এই জিনিসটা না। সার্বিক সেট জিনিসটা দেখুন, ধরেন এই একটা সেট আছে 2 3 আর b একটা সেট আছে ধরেন 4। তাহলে আমি যদি বলি যে এই দুইটার ক্ষেত্রে সার্বিক সেট কি হবে, তাহলে এই দুইটা সেটের জন্য সার্বিক সেট u ইকুয়াল টু হবে এই দুইটার যে উপাদানগুলো আছে, তার মানে 2 3 4, এটাই হচ্ছে তার সার্বিক সেট বা এই সেটটা সার্বিক সেট। যদি এখানে আমি যদি একটা নতুন আরেকটা উপাদান যুক্ত করে দিতাম, ধরেন c ইকুয়াল টু আমি যুক্ত করে দিতাম 5 6 আরেকটা সেট, তাহলে এই তিনটের জন্য সার্বিক সেট হয়ে যেত 5 6। তার মানে সার্বিক সেট ব্যাপারটা হচ্ছে যে কয়টা সেট দেওয়া থাকবে সেই সেটের উপাদানগুলো প্রত্যেকটা একবার করে, কোনো কিছু রিপিট করা যাবে না, মাথায় রাখবেন। যদি এমন হতো যে এখানে ধরেন আপনার হচ্ছে যে 2 4 দেওয়া থাকতো, তাহলেও কিন্তু একই জিনিস, আপনি 2 ডাবল লিখতে পারতেন না, কারণ আমরা জানি সেটে কোনো কিছু রিপিট করা যায় না। তার মানে আপনার হচ্ছে যে এই টোটাল তিনটে জিনিসের জন্য সার্বিক সেট হচ্ছে 2 3 4 5 6। তার মানে এইগুলোর প্রত্যেকটা উপাদান একবার করে লিখে দিলে যেটা আসবে সেটা হচ্ছে সার্বিক সেট। তার মানে সার্বিক সেট কি বলতেছি, কোন সেটে যতগুলো উপাদান আছে সবগুলোকে যদি আমি একবার করে লিখে দিই তাহলে যেটা পাবো সেটাই কি তার সার্বিক সেট। এরপরে যদি আমরা দেখি পূরক সেট বা আমরা যেটাকে বলছি পূরক সেট জিনিসটা কি, দেখেন যখন a টু দি পাওয়ার উপরে c এরকম ভাবে প্রকাশ করা যায়, a টু দি পাওয়ার টাইম, এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এটা দ্বারা বোঝাচ্ছে q থেকে a বাদ, ব্যাপারটা বুঝুন। ধরেন q থেকে a বাদ মানে বুঝুন, ধরেন আপনার কোনো ফ্রেন্ড আছে সে আর্জেন্টিনা করে ব্রাজিল করে, এখন আপনি যখন ব্রাজিলের সাপোর্টাররা আসতেন তখন আমরা বলছেন যে আমরা সেই সব ফ্রেন্ডদের দিব না যারা আর্জেন্টিনা ও ব্রাজিল করে, যারা শুধু ব্রাজিল করে আমি তাদেরকে নিব। তার মানে আপনার ফ্রেন্ড যদি আর্জেন্টিনা করে কি ব্রাজিল করে দুইটা দলে থাকলে আপনি তাকে বাদ দিতে পারবেন। ওকে, এখন ব্যাপারটা কি রকম দেখেন, ধরেন ইউ ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4 5 বিয়োগ a ইকুয়াল টু দেওয়া আছে 2 6। সাপোজ যদি ইউ এর ভিতরে সব উপাদান আসে, সাপোজ আমরা উদাহরণ হিসেবে বললাম, যখন আপনি বাদ দিবেন তার মানে হচ্ছে শুধু এইটার কোন উপাদানগুলো এইটার ভিতরে আছে, দেখেন এটার ভিতরে 2 উপাদান আছে, তার মানে শুধু 2টা বাদ হবে, তার মানে সেট হয়ে যাবে তখন কত 3 4 5। এখানে কিন্তু মনে রাখতে হবে এই যে 6 এক্সট্রা উপাদানটা আছে সেটা কিন্তু এখানে যুক্ত হবে না। মানে কি, যখন আপনি কোনো কিছু থেকে a থেকে u থেকে a বাদ দিচ্ছেন তার মানে u সেট থেকে a এর যে উপাদানগুলো আছে সেগুলো শুধু বাদ দেবেন। u সেটে কি আছে না না আছে সেটা আমার দেখার দরকার নেই, আমার দেখতে হবে a সেটের কোন উপাদান u সেটে কপি হয়েছে কি না। ধরেন আরেকটা আমরা এটা উদাহরণ দিয়ে বুঝি, যেমন এটাকে চিহ্ন দিয়ে বাদ চিহ্ন দিয়ে বোঝা যায়, এটা দিয়ে আপনি বাদ সেটটাকে অনেক ভালোভাবে বুঝতে পারেন। ধরেন b এরটা সেট হচ্ছে 3 4 আর c এরটা সেট হচ্ছে 5 6 3। ওকে, এখন আমি যখন বলবো b এটা হচ্ছে বাদ চিহ্ন দিলাম, c এটাকে বলে বাদ চিহ্ন। বাদ চিহ্ন মানে হচ্ছে বোঝাচ্ছে b থেকে c বিয়োগ, তার মানে বোঝাচ্ছে b সেটটা হচ্ছে 3 4 এবং c সেটটা হচ্ছে কত 5 6 3। তার মানে আমি যদি এখান থেকে বাদ দিই, দেখেন আমাকে দেখতে হবে এখানে কি b থেকে আলটিমেটলি c এর কোন উপাদান এখানে আছে 3 আছে, তার মানে 3 বাদ, তার মানে বাকি আছে কি 4, তার মানে অ্যানসার শুধু হবে 4। এখানে আমার মনে রাখতে হবে বাদ সেটের ক্ষেত্রে এখানে কি আছে সেটা ফ্যাক্ট না, এখানে কোন উপাদান যদি আমি প্রথমটায় কপি থাকে সেই প্রথমটাতে সেটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা আমরা লিখে দেব। তার মানে এখান থেকে আমরা বাদ সেট বা পূরক সেট দুইটা একসাথে শিখে গেলাম। তার মানে পূরক সেট বাংলা কথায় কি হবে
সার্বিক সেট ইউ যা থাকবে ইউ থেকে যেই সেটটার প্রোডাক্ট সেট যদি বলে এ সেটের প্রোডাক্ট সেট তার মানে ইউ থেকে এ বাদ, যদি বলি বি সেটের প্রোডাক্ট সেট তার মানে ইউ থেকে বি বাদ, যদি বলি সি থেকে প্রোডাক্ট সেট তার মানে এ থেকে আপনার ইউ থেকে সি বাদ। মানে প্রোডাক্ট সেট মানে হচ্ছে এই বাদটাই আপনি দিবেন কিন্তু সেটা সার্বিক সেট থেকে দিবেন। ওকে, তার মানে এটা বাংলা কথা কি আমরা যখনই বলবো প্রোডাক্ট সেট তার মানে আমরা হচ্ছে বাদটা দিব কিন্তু কি থেকে বাদ দেব আমরা ইউ থেকে বাদ দেব। এরপরে যদি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে সংযোগ সেট জিনিসটা মনে রাখবে, সংযোগ মানে তাদের ভিতরে সংযোগ সৃষ্টি করে যেটাকে আমরা ইউনিয়ন সেট বলবো অনেক সময়। ওকে, বা সকল সেট বলবো। ওকে, ব্যাপারটা কিরকম দেখেন, ধরেন এ এবং বি একটা সেট আছে। ওকে, যখন এই দুইটাকে আমি ইউনিয়ন সেট দ্বারা যুক্ত করতেছি তার মানে বোঝাচ্ছি কি এ এর উপাদান ধরেন 2টি এবং বি এর উপাদান ধরেন 5 6, তার মানে এদের সংযোগ সেট বোঝাচ্ছে এইটা দ্বারা বোঝাচ্ছে সকল সদস্য, তার মানে সকল সদস্য কি হবে 2 3 5 6। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি তার মানে এইটা আবার দেখেন এই ইউ দ্বারা বোঝাচ্ছে যে সবগুলো উপাদান একবার করে নেব, কিন্তু যদি এইটার সাথে সম্পর্কযুক্ত সেট সেট কি রকম এই চিহ্নটা ঘুরে অনেকটা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তার মানে এইটাকে বলা সেট সেট বা ইন্টারসেকশন বা আমরা বলছি যেটাকে কমন সেট বলি। কমন সেট বলতে দুইটার ভিতরে যেইগুলো কমন আছে শুধু সেইগুলো দেখেন, এখানে 2 আছে এখানে 2 নেই, এখানে 5 3 আছে এখানে 3 নেই, তার মানে দুইটার ভিতরে কোনো কিছু কমন নেই, তার মানে এটা आंसर হবে ফাঁকা সেট। বাট যদি এরকম হতো যে ভাইয়া এখানে যদি আমি এটা উপাদান অ্যাড করে দিলাম সেটা যদি আমি এখানে অ্যাড করে দিই ধরেন হচ্ছে দিয়া 3 6, তাহলে দেখেন দুইটার ভিতরে কমন কি আছে, দুটোর ভিতরে এই দুই জিনিসটা কমন আছে, তার মানে সেটাতে आंसर হবে কি 2। এটা সেট। এখন বুঝেন অনেক সময় আপনাকে দেখবেন যে বইয়ের ক্ষেত্রে আমরা যখন বইয়ের ম্যাথগুলো দেখব যে এবং একটা কথা বলে অনেক ম্যাথের ক্ষেত্রে, যেমন বলে এ এবং বি এবং বলে এ অথবা বি অথবা বি। সো আপনারা খুব বেশি কনফিউশন হয়েছে না আসলে এ এবং বলতে কি বুঝাচ্ছে মাথায় রাখবেন। এই দেখেন যখন আমরা এইটা দেখি যেটা হচ্ছে আমরা যেটাকে বলছি কি সেট, যেটাকে বলছি কমন সেট, দেখেন এটা দিয়ে খুব সুন্দর করে এ লেখা, তার মানে এটা দ্বারা বোঝায় এইটা। আবার যখন অথবা দেখেন এই যে ইউটা আছে এটা দিয়ে আমরা সুন্দর করে এটা সরিয়ে লিখতে পারি, তার মানে এটা হচ্ছে বোঝাচ্ছে আসলে সকল সেট কি বোঝাচ্ছে বা আমরা সংযোগ সেট কি বোঝাচ্ছে। তার মানে যদি অথবা বলে তাহলে আপনি বুঝবেন কি এটা সংযোগ সেট, আবার যদি যখন এবং বলে তার মানে বুঝবেন এটা কমন সেট বা সেট সেট। ক্লিয়ার? এরপরে যদি আমরা বলি শক্তি সেট, শক্তি সেটটা আসলে কিছুই না, উপসেট আর শক্তি সেট দুইটা জিনিস সেম, এটাকে পাওয়ার অফ এ দ্বারা বোঝানো হয়। যেমন ধরেন পাওয়ার অফ এ পাওয়ার অফ বি মানে যেই সেটের শক্তি সেট, ধরেন এ শক্তি সেট এ 2 3, এটা আমাকে শক্তি সেট বের করতে হবে। তাহলে কি এ লিখবেন পাওয়ার অফ এ, তার মানে কি হবে প্রথমে 2 লিখবেন, তারপরে সে যে 3 লিখবেন, তারপরে সে 2 3 লিখবেন, তারপরে সে যে ফাঁকা সেট দিবেন, এরপর পুরোটাকে একটা সেটে আটকে দিন, তখন হয়ে যাবে শক্তি সেট বা পাওয়ার সেট। ওকে, তিনটে উপাদানের ক্ষেত্রে এরকম আটটা ভাবে তিনটে উপাদান লিখবেন, যদি তিনটা হয় এরকম ধরেন a ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4, তখন কি করবেন প্রথমে পাওয়ার অফ a দিবেন, তারপর কি লিখবেন পাওয়ার অফ a এর ভিতরে কি হবে প্রথমে 2 দিবেন, তারপরে সে 3 দিবেন, তারপরে সে যে 4 দিবেন, তারপরে দুইটা একসাথে দিবেন যেমন 2 3, তারপরে সে যে 2 4 দিবেন, তারপরে হচ্ছে যে 3 4 দিবেন, তারপরে হচ্ছে যে একসাথে তিনটা করে দিবেন 2 3 4, তারপরে হচ্ছে যে ফাঁকা সেট দিবেন। দেখেন 8 হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে হয়ে গেছে। তার মানে পরে এটাকে যদি সেকেন্ড ব্র্যাকেট আটকে যায় তাহলে সেটা পাওয়ার সেট হয়ে যাবে, বা আপনাকে আমরা শক্তি সেট যেটা বলছি। ক্রোমোজোম জিনিসটা কি বুঝেন, অনেক সময় দেওয়া থাকে ধরেন আমি যদি বলি আমাকে একটা জিনিস a ইকুয়াল টু দেওয়া আছে 2x plus y আর b equal to দেওয়া আছে y plus twice x, 3। এখন যদি বলে এই দুটো ক্রোমোজোম আকারে প্রকাশ করো, দ্যাট মিন্স এই যে x প্রথমে থাকে, আমরা জানি যে কোনো কার্টেসিয়ান স্থানাঙ্কে প্রথমে x থাকে পরে y থাকে, তার মানে এই যে x আর এখানে এই x আছে, তার মানে আমরা এই দুইটাকে সমান করব, তার মানে y plus twice x equal to 2, তার মানে আমরা এখান থেকে পাবো কি ধরেন আমরা এখান থেকে একটা রাশি পাচ্ছি, এটা একটা সমীকরণ। আবার দ্বিতীয় যে ক্ষেত্রে আছে সেটা আমরা বলবো x plus y equal to 3, তার মানে এই দুইটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে সমাধান করে x এবং y এর যে মানটা বের হবে সেটাই হচ্ছে আলটিমেটলি x বিন্দু আর y বিন্দু মান। ওকে, ব্যাপারটা আরেকটু সহজভাবে বুঝেন। ধরেন আমি যদি এমন দিতাম যে x, 3
এটা হচ্ছে এ সেট, আর হচ্ছে যে বি ইকুয়াল টু যদি আমি দিতাম ওয়াই, বি ইকুয়াল টু দিতাম 4 আর হচ্ছে ওয়াই, দ্যাট মিন্স এখানে x ইকুয়াল টু 4 নির্দেশ করে, তার মানে এখানে x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 3। সো এটাই হচ্ছে যে আলটিমেটলি ক্রমজোড় যেটাকে আমরা বলছি। এরপরে যে কার্টেসীয় ব্যাপারটা দেখেন, কার্টেসীয় ব্যাপারটা, কার্টেসীয় গুণজটাকে বাংলা কথা হচ্ছে ক্রস গুণ, যেটাকে বলছে ক্রস গুণ কেমনে করে দেখেন, ধরেন দুইটা জিনিস আছে, 2 এটা সেট 2 * 3, আর ক্রস গুণ যখন কার্টেসিয়ান গুণ করলে ক্রস গুণ করতে হবে, তারপরে হচ্ছে 4 * 5, তার মানে তখন আমরা কি করতে হবে, এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবেন 2, দেখেন এইটা প্রথম আছে, তার মানে এইটার উপাদান প্রথমে, এইটা দ্বিতীয়তে আছে, সবসময় এটার উপাদান দ্বিতীয়তে হবে, তার মানে 2 4 হয়ে যাবে, তারপর কি হয়ে যাবে 3 4 হয়ে যাবে, আবার কি হয়ে যাবে 2 5 4 হয়ে যাবে, সরি 2 4 3 4, এরপর যে 2 5 হয়ে যাবে, আর কি হয়ে যাবে 3 5 হয়ে যাবে। আর এটি সবসময় মাথায় রাখবেন, কার্টেসিয়ান গুণক অলওয়েজ থার্ড ব্র্যাকেটে দেয়, তো 3 5 হয়ে যাবে। সো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের সেই কার্টেসিয়ান গুণক, তখন যদি এটাকে একটা সেট দিয়ে প্রকাশ করেন তাহলে এটা হচ্ছে কার্টেসিয়ান গুণকের সেট হয়ে যাবে। সো এখান থেকে আমরা জাস্ট লাস্ট একটা আলোচনা আছে, তাহলে আমরা সেট শিখলাম, সসীম সেট শিখলাম, ফাঁকা সেট শিখলাম, আমরা উপসেট, প্রকৃত সেট, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট, শক্তি সেট, ক্রমজোড় সেট, কার্টেসিয়ান গুণক, এগুলো সবই শিখলাম। এখন আমাদের লাস্ট একটা আলোচনা, সেটা হচ্ছে ভেনচিত্র। দেখেন ভেনচিত্রের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, ধরেন এটা একটা এ এর ভেনচিত্র, এটা বি, এটা সি, অলওয়েজ মাথায় রাখতে হবে ভেনচিত্রের ক্ষেত্রে সবসময় আগে তিনটার ভিতরে কমন যেটা আছে সেই জিনিসটা আগে ফিল আপ করতে হবে, তারপরে দুইটা করে তারপরে একটা করে। ব্যাপারটা কিরকম দেখেন, যদি আমি বলি যেমন ধরেন এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আমি বললাম এ বি সি এর সদস্য সংখ্যা হচ্ছে ধরেন 50 জন, বি এর সদস্য সংখ্যা ধরেন 60 জন, বা আমি বললাম যে একটা ধরেন এ একটা খেলা, বি একটা খাবার, বি একটা খাবার, সি একটা খাবার, এই তিনটা খাবার আছে, 50 জন এ পছন্দ করে, 60 জন বি খাবার পছন্দ করে, আর হচ্ছে যে ধরেন এখানে 40 জন সি খাবার পছন্দ করে। আবার এদের দুইজনের ভিতরে মানে এ এবং বি দুইটা খাবারই পছন্দ করে এমন মানুষ কয়জন, বা এই দুইটা খাবার পছন্দ করে সেই মানুষের সংখ্যা কয়জন, এ এবং বি দুইটা খাবার পছন্দ করে, ধরেন এই মানুষ হচ্ছে 10 জন। আবার আমি বললাম বি এবং সি এই দুইটা খাবার পছন্দ করে সেই মানুষ হচ্ছে 10 জন। আবার আমি বললাম সি এবং এ এই দুইটা খাবার পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে ধরেন 5 জন। আমি এটা বলে দিই, তাহলে আমাকে বললেন যে এখন হচ্ছে, এবং আমি যদি বলি যে এ কমন বি কমন সি, ধরেন এই তিনটা খাবার পছন্দ করে 3 জন, মানে তিনটা খাবার পছন্দ করতেছে 3 জন, দুইটা করে খাবার পছন্দ করতেছে এ এবং সি খাবার পছন্দ করে 5 জন, বি এবং সি খাবার 10 জন, এ এবং বি খাবার পছন্দ করে 10 জন, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল করে শুধু এ খাবার পছন্দ করে কয়জন 50 জন, বি খাবার পছন্দ করে 60 জন, সি খাবার পছন্দ করে 40 জন। এখন বসাতে কেমন দেখেন, সবার আগে আমি বলছি আগে তিনটা যে কমন আছে সেই তিনটা আগে বসাই দিই, তার মানে এখানে 3 বসিয়ে দেব। এখন খেয়াল করেন এ এবং সি, এ এবং সি এর কমন ঘর কোনটা, এ এবং সি এর যদি দেখি আমি এই এটা ঘর এবং এই সি ঘর, তার মানে এদের কমন ঘরটা হচ্ছে এই জায়গায়। এখন দেখেন এই কমনটুকুতে টোটাল থাকতে পারবে 5, অলরেডি এখানে 3 চলে গেছে, তার মানে আর থাকবে কয়টা, তার মানে এখানে হচ্ছে 2, ভুলেও আবার এখানে 5 বসাইতে যাবেন না, মাথায় রাখতে হবে এখানে 3 অলরেডি চলে গেছে, দুইটার যোগফল কত 5, যেটা 5 হচ্ছে। আবার দেখেন সেম ভাবে বি এবং সি এদের কমন ঘর কোনটা, বি এবং সি এর কমন ঘর হচ্ছে এইটা, এটার ভিতরে কতজন থাকতে পারে 10, অলরেডি 3 চলে গেছে, তাহলে আর থাকবে কত 7। আবার দেখেন এ এবং বি এদের ভিতরে কমন হচ্ছে কত 10, অলরেডি 3 চলে গেছে, তাহলে থাকবে কত 7। কথা বলুন এরপরে, তাহলে আমাকে প্রথমে 3টা পুট করব শেষ, এরপরে আমরা 2টা করে পুট করছি সেটাও আমাদের শেষ, এরপরে আমি একটা করে পুট করব, একটা করে দেখেন তাহলে এতে 50 জন থাকতে পারে, অলরেডি এতে চলে গেছে, অলরেডি এতে 10 আর 12 জন চলে গেছে, তাহলে আর থাকে কত এতে 38 জন, যেটা হবে শুধু এই ঘরটুকুতে, মানে শুধু এই পছন্দ করে, মানে শুধু এই খাবারটা পছন্দ করে, যারা অন্য কোনো খাবার পছন্দ করে না সেটা হচ্ছে 38 জন। আর এখানে যেটা বলা হয়েছিল যে এ 50 জন, সেখানে হচ্ছে এ খাবার পছন্দ করতে পারে, সে বি খাবার পছন্দ করতে পারে, সি খাবার পছন্দ করতে পারে, কিন্তু শুধুমাত্র এ খাবার পছন্দ করে 38 জন। আবার যদি দেখেন এই বি এর ক্ষেত্রে যখন 60 জন ছিল, দেখেন এখানে কত গেছে 10 আর কত 17 জন চলে গেছে, তার মানে 60 থেকে 17 চলে আর কত বাকি রয়েছে, আর আমার বাকি রয়েছে 43, তার মানে 43 জন যারা আছে 43 জন পছন্দ করে বি খাবার।
শুধু বি খাবারটা। আর এই 60 জন যে আছে সে বি খাবারও পছন্দ করতে পারে, এ খাবারও পছন্দ করে, সি খাবারও পছন্দ করে, এই 60 জনের ভিতরে। কিন্তু শুধুমাত্র 43 জন যে আছে সে শুধু বি খাবার পছন্দ করে। আবার যদি আমি সি এর ক্ষেত্রে বলি তাহলে সি এর ক্ষেত্রে কি 40 জন আছে। দেখেন এখানে আমার চলে গেছে কত, 7 10 12 জন চলে গেছে। তার মানে 40 হইতে 12 গেলে আমার থাকে যে কত 28, 28। সো 28 জন মানুষ আছে যারা শুধু সি খাবার পছন্দ করে। এখানে 40 জন যে ছিল সে এ খাবার পছন্দ করতো, বি ও সি ও পছন্দ করতো, কিন্তু সি এ মাত্র 28 জন আছে যারা শুধুমাত্র সি খাবার পছন্দ করতো। সো এইভাবে খুব সহজে আপনি যে চিত্র প্রকাশ করতে পারবেন। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের হচ্ছে যে ম্যাথগুলো দেখব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।